প্রেমিকাকে বাঁচাতে এক পুলিশ অফিসারের মাস্টার প্ল্যান। আসলে মেয়েটা ভুল করেছিল নাকি সব কিছুই ছিল তার প্ল্যান করা? সিনেমার প্রত্যেকটি পদে পদে রয়েছে টুইস্টে ভরপুর। প্রথম থেকে শেষ পর্যন্ত রয়েছে টান টান উত্তেজনা। কথা দিচ্ছি, একবার শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত উঠতে পারবেন না। বলছি 2025 সালে মুক্তিপ্রাপ্ত থ্রিলার রোমান্সে ভরপুর মুভি তারুনামের কথা। সিনেমার শুরুতেই আমরা চেন্নাই শহরের একটা বার দেখতে পাই। সেখানে মীরা আর তার বন্ধু রোহিত বসে গল্প করছিল, আর তারা দুজনেই লাল পানি খাচ্ছিল। রোহিত মীরার খুব ভালো বন্ধু ছিল, এমনকি তারা একই বিল্ডিংয়ের পাশাপাশি অ্যাপার্টমেন্টে থাকতো। মীরার ফিয়েন্সের সাথে তার বিয়ে ঠিক হয়েছিল, কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে। কিন্তু আমরা রোহিতের আচরণে বুঝতে পারি যে সে মীরাকে পছন্দ করে। একসময় রোহিত মীরাকে বলে, চলো লং ড্রাইভে যাই। মীরাও রাজি হয়ে যায়। এরপর তারা বেরিয়ে পড়ে এবং গাড়িতে ওঠে। গাড়িটা ছিল মীরার এবং সেই ড্রাইভ করছিল। এরপর সিন চেঞ্জ হলে আমরা অর্জুনকে দেখতে পাই। রাতের বেলা অর্জুন একটা ব্যাগ নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা গাড়ি এসে থামে। অর্জুন গাড়িতে উঠলে আমরা দেখি অর্জুনের বয়সী আরও কয়েকজন ছেলে সেখানে রয়েছে। কিছু দূর গিয়ে তারা রবি নামের আরেকজন ছেলেকে তাদের গাড়িতে তুলে নেয়। তারা সবাই খুব হইচই আর আনন্দ করছিল। তাদের দেখে মনে হচ্ছিল বন্ধুরা মিলে তারা ট্রিপে যাচ্ছে। তারা আসলে একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিল, আর সেই উদ্দেশ্যটা কী তা কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো। কিছু দূর যাবার পর তারা একটা পুলিশের চেকপোস্টের সামনে পড়ে। সব কাগজপত্র ঠিক থাকায় পুলিশ তাদের ছেড়ে দেয়। অর্জুনরা যেতে যেতে একটা জঙ্গলের ভেতরে চলে আসে। জঙ্গলের আরও গভীরে ঢুকে তারা একটা জায়গায় এসে গাড়িটা থামায় এবং তারা নেমে আসে। আর গাড়ির পেছনের ব্যাগে থাকা ভারী ভারী অস্ত্রশস্ত্র বের করতে থাকে, আর আমরা জানতে পারি তারা সবাই আসলে পুলিশ অফিসার। এখানে তারা একটা সিক্রেট মিশনে এসেছে, আর এই টিমের নেতৃত্ব দিচ্ছিল অর্জুন। তারা খবর পেয়েছিল কিছু অপরাধী এই জঙ্গলে লুকিয়ে আছে। তাদেরকে ধরার জন্যই মূলত অর্জুন তার টিম নিয়ে এখানে এসেছিল। অন্যদিকে আমরা মীরা আর রোহিতকে দেখতে পাই। রোহিত মীরার সাথে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু মীরা তা না শুনে জোরে গান বাজিয়ে দেয় আর গাড়ির স্পিডও বাড়িয়ে দেয়। আসলে লাল পানি খাওয়ার ফলে মীরার মাথা কিছুটা এলোমেলো হয়ে গিয়েছিল। সে গাড়ির স্পিড এতটাই বাড়িয়ে দিয়েছিল যে রোহিত ভয় পেতে শুরু করেছিল, কিন্তু মীরাকে বারবার বলার পরেও সে গাড়ির স্পিড কমায় না, বরং আরও বাড়িয়ে দেয়। একসময় মীরা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাদের অ্যাক্সিডেন্ট হয়, আর সিন চেঞ্জ হয়। আমরা আবার অর্জুনদেরকে দেখতে পাই। আসলে দুটো ঘটনাই একই সাথে একই সময়ে ঘটছিল। অর্জুনদের টিম ধীরে ধীরে জঙ্গলের আরও গভীরে চলে যেতে থাকে, আর সেখানে তারা একটা বাংলো দেখতে পায়। এখানেই সেই অপরাধীরা লুকিয়েছিল। অর্জুনরা আরও ভেতরে যেতেই তাদেরকে লোকগুলো দেখে ফেলে এবং ফায়ার করতে শুরু করে। অর্জুনরাও পাল্টা ফায়ার করতে থাকে। এতে করে বেশ কয়েকজন অপরাধী মারাও যায়। অর্জুন আর রবি পাশাপাশি এগিয়ে যাচ্ছিল। হঠাৎ করে একটা বুলেট এসে লাগে রবির কপালে। রবি মারা যায়। পাশে অর্জুন দাঁড়িয়ে এই দৃশ্য দেখে রাগে পাগল হয়ে যায় এবং সে সব কিছু ভুলে গুলি করতে করতে সামনের দিকে এগিয়ে যায়। আর হঠাৎই একটা গুলি এসে লাগে অর্জুনের কাঁধে। অর্জুন সেখানে পড়ে যায়। তখন বাকি টিম মেম্বাররা কোনো রকমে এসে অর্জুনকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। একে একে সব অপরাধীদেরকে মেরে ফেলে ওরা, আর ওদের মিশন কমপ্লিট হয়। সেখান থেকে অর্জুনকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। রবি মারা গিয়েছিল যেহেতু গুলিটা তার মাথায় লেগেছিল, কিন্তু অর্জুনের গুলিটা কাঁধে লাগায় সে বেঁচে যায়। একজন টিম মেম্বারকে হারিয়ে তারা সবাই খুব দুঃখ পেয়েছিল, কিন্তু তাদের আসলে কিছুই করার ছিল না। এই ধরনের রিস্কি অপারেশনে এরকম হতেই পারে। অন্যদিকে অ্যাক্সিডেন্টের পর মীরা আর রোহিতও একই হসপিটালে ভর্তি হয়েছিল। তারা দুজনেই আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছিল। অর্জুন ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, তবে সে রবির মৃত্যুটাকে কোনোভাবেই ভুলতে পারছিল না, কারণ তারা কলিগ হওয়ার সাথে সাথে একে অপরের ভালো বন্ধু হচ্ছিল। অর্জুনের বস তার খামখেয়ালির জন্য তাকে অনেক বকাবকি করে। তিনি বলেন, আমরা রবিকে হারিয়েছি, সেই ক্ষতি কোনোদিন পূরণ হবার নয়, সেজন্য আমরা প্রত্যেকেই কষ্ট পাচ্ছি। কিন্তু তাই বলে নিজের দায়িত্ব বলে তুমি যা করতে যাচ্ছিলে সেটা করা তোমার মোটেই উচিত হয়নি। আরেকটু হলেই তোমার প্রাণও যেত, আর আমরা আমাদের মিশনও কমপ্লিট করতে পারতাম না। সব শুনে অর্জুন চুপ করেছিল, কারণ তার মনে হচ্ছে সে যা করেছে তা ঠিকই করেছে। হসপিটাল থেকে ছাড়া পেয়ে অর্জুন রবির পরিবারের সাথেও দেখা করে। অর্জুনের বাবা ছিলেন একজন বিজনেসম্যান এবং তিনি চাইতেন অর্জুন তার বিজনেস দেখাশোনা করুক, কিন্তু অর্জুন সম্পূর্ণ ভিন্ন এক পেশা বেছে নিয়েছিল এবং সেই পুলিশের চাকরিটাকে অনেক ভালোবাসতো। ব্যবসার প্রতি তার কোনো আগ্রহই ছিল না। অর্জুন একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটির সাথে অর্জুনের বিয়েও ঠিক হয়ে আছে। অর্জুনের গার্লফ্রেন্ড কৃতিকা তাকে বলে পুলিশের চাকরিটা ছেড়ে দিতে, কারণ এই চাকরিটা খুব রিস্কি, যে কোনো সময় অর্জুনের প্রাণও চলে যেতে পারত। কিন্তু অর্জুন তাতে রাজি হয় না, আর এক পর্যায়ে তাদের সম্পর্কটা ভেঙে যায়। অন্যদিকে আমরা মীরার বয়ফ্রেন্ড রামকে দেখি। রামের সাথে কয়েকদিন পরেই মীরার বিয়ে।
কিন্তু মীরাকে রাম সন্দেহ করছিল। সে জিজ্ঞেস করে, যে ছেলেটা অ্যাক্সিডেন্টের সময় তোমার সাথে ছিল তার সাথে তোমার কিসের সম্পর্ক, আর এত রাতে সে তোমার সাথে কি করছিল? মীরা বলে, সে শুধুই আমার বন্ধু। কিন্তু রাম মীরার কোনো কথাই শোনে না এবং তাদের সম্পর্কটাও ভেঙে যায়। এর কিছুদিন পর আমরা অর্জুন আর মীরাকে একটা বিয়ের অনুষ্ঠানে দেখতে পাই। বিয়েটা ছিল মীরার বয়ফ্রেন্ড রাম আর অর্জুনের গার্লফ্রেন্ড কৃতিকার। অর্থাৎ অর্জুন আর মীরা দুজনেই তাদের এক্সের বিয়েতে এসেছিল। আর এখানেই মীরা এবং অর্জুনের প্রথম দেখা হয়। এরপরের সিনে আমরা দেখতে পাই মীরা রোহিতকে দেখার জন্য তার ফ্ল্যাটে গিয়েছে। রোহিত একটু বেশি ব্যথা পেয়েছিল, সেই তুলনায় মীরার কিছুই হয়নি। রোহিত তার মায়ের সাথেই এই ফ্ল্যাটে থাকতো। এরপর আমরা অর্জুনকে দেখতে পাই। অর্জুনকে তার বস ফোন করে বলে, অর্জুন, তোমার ডিপার্টমেন্টাল এনকোয়ারি চেন্নাইতে হবে, ওখানে তোমাকে জবাবদিহি করতে হবে। তারা তোমার ফিটনেস সব কিছু চেক করার পরেই পুনরায় তোমাকে জয়েনিং কনফার্ম করবে। আর তাই পরের দিন অর্জুন রেডি হয়ে নিচে নেমে আসে। সে আজকেই চেন্নাই যাবে। তার মার সাথে তার দেখা হয়। তার মা বলে, এভাবে আর কতদিন চলবে? কৃতিকা কত ভালো একটা মেয়ে ছিল, তুই তাকেও হারালি, ওর অন্য জায়গায় বিয়ে হয়ে গেল। অর্জুন তার মাকে বোঝায় আর বলে, কৃতিকার সাথে আমার বিয়ে না হয়ে ভালোই হয়েছে, আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে, সেটাই ভালো হয়েছে, কারণ তার সাথে আমার কোনোভাবেই মিল পড়তো না। বিয়ের পরে আমাদের ডিভোর্স হয়ে যেত। অর্জুনের মা মন খারাপ করেছিল, তাই অর্জুন বলে, ঠিক আছে যাও, আমার জন্য মেয়ে দেখো, তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। তো মাকে বুঝিয়ে সুঝিয়ে অর্জুন বেরিয়ে পড়ে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছে তার এক বন্ধুকে ফোন করে। আসলে এই বন্ধুর সাথেই তার থাকার কথা ছিল। অর্জুনের বন্ধু একটা 5 স্টার হোটেলে চাকরি করত আর অর্জুনকে সে সেখানেই আসতে বলে। অর্জুন একটা কেবিনে বসে তার বন্ধুর জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় মীরা। মীরার সাথে অর্জুনের ফার্স্ট টাইম এখানেই দেখা হয়। অর্থাৎ আগেও দেখা হয়েছিল, কিন্তু একজন আরেকজনকে তারা চিনত না। অর্জুনকে দেখে মীরা মনে করে অর্জুন এখানে ইন্টারভিউ দিতে এসেছে। আসলে মীরা ছিল এই 5 স্টার হোটেলের একজন এক্সিকিউটিভ ম্যানেজার। তাদের হোটেলে লোক নিয়োগ দেওয়ার জন্য একটা ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছিল। মীরা মনে করেছিল অর্জুন ইন্টারভিউ দিতে এসেছে। মীরা অর্জুনকে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করে, তোমার নাম কি, বাড়ি কোথায়, আর ইন্টারভিউ দেওয়ার জন্য কেউ কি এরকম কাপড় পরে আসে? অর্জুন মীরাকে বলার অনেক চেষ্টা করে যে সে ইন্টারভিউ দিতে নয়, বরং তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে, কিন্তু মীরা তার কোনো কথাই শুনছিল না। আর তাই কোনো উপায় না দেখে সে মীরার প্রশ্নের উত্তর দিতে থাকে। এর কিছুক্ষণ পর সেখানে অর্জুনের সেই বন্ধু আসে। এসব দেখে মীরার পর সে হাসতে শুরু করে। আর তখনই মীরা আসল ঘটনাটা জানতে পারে যে অর্জুন এখানে ইন্টারভিউ দিতে আসেনি। আর তারপর অর্জুনের বন্ধু বিশু অর্জুনকে নিয়ে বাসায় চলে আসে। অর্জুন তার ফ্রেন্ডকে মানা করে দেয় যেন তার ব্যাপারে এখানে কাউকে কিছু না বলে, অর্থাৎ সে যে একজন পুলিশ অফিসার, এখানে কাউকে যেন সেটা জানানো না হয়। এরপর আমরা দেখতে পাই অর্জুন জিমে গিয়ে জিম করছে, অর্থাৎ সে তার পুরনো ফিটনেস ফিরে পাবার চেষ্টা করছে, যাতে করে যেন তার ফিটনেস টেস্ট করা হলে সেটাতে সে উতরে যেতে পারে। এর কয়েকদিন পর বিশু অর্জুনকে কল করে আর বলে, আমার প্রমোশন হয়েছে, আমি কলিগদের জন্য একটা ছোটোখাটো পার্টি দিচ্ছি, আজ রাতেই সেই পার্টি, তুইও চলে আয়। পরের দিনে আমরা দেখতে পাই অর্জুন বিশুর পার্টিতে এসেছে। আর সেই পার্টিতে বিশুর কলিগ হিসেবে মীরাও এসেছিল। অর্জুনের এসব হইচই ভালো লাগছিল না, তাই সে এক কোনায় গিয়ে চুপচাপ বসেছিল। আর তখন সেখানে স্বাগতা নামের একটা মেয়ে আসে। আসলে স্বাগতা নামের এই মেয়েটি অর্জুনের স্কুলে পড়তো, তার ক্লাসমেট ছিল। সে অর্জুনকে খুব পছন্দ করত। স্বাগতা অর্জুনকে প্রপোজ করেছিল, কিন্তু অর্জুন তাকে না করে দিয়েছিল। আর তাই স্বাগতা এখানে অর্জুনকে এখনো সিঙ্গেল আছে দেখে মজা করতে থাকে এবং বলে, তোমার নাকি এঙ্গেজমেন্ট ভেঙে গেছে, তুমি এখনো সিঙ্গেল? অর্জুন কিছু না বলে চুপ করেছিল, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে মীরা সব কিছুই শুনছিল। আর তাই সে এগিয়ে যায় এবং অর্জুনের হাতটা ধরে এবং এমন ভাব করে যেন সে অর্জুনের গার্লফ্রেন্ড, যা দেখে স্বাগতার মুখটা কালো হয়ে যায়। সে একটু জেলাস ফিল করে আর তাই উঠে সেখান থেকে চলে যায়। অর্জুন মীরাকে ধন্যবাদ জানায় এরকম একটা সিচুয়েশনে তাকে হেল্প করার জন্য। পার্টি শেষ হয়ে গেলে মীরা বেরিয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য। অর্জুনও তখন বেরিয়েছিল বাসায় যাওয়ার জন্য। অর্জুন দেখতে পায় মীরা রাস্তার পাশে দাঁড়িয়ে ক্যাব বুক করার চেষ্টা করছে, কিন্তু কোনো ক্যাবই পাচ্ছিল না। অর্জুন তখন তাকে বলে, চলুন আপনি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি, কিন্তু মীরা রাজি হয় না, বলে আমি একটা ক্যাব নিয়ে চলে যেতে পারবো। অর্জুন বলে, ঠিক আছে, তাহলে যতক্ষণ আপনি ক্যাব না পাচ্ছেন আমি এখানেই আছি। মীরা অনেকক্ষণ ধরে চেষ্টা করে ক্যাব না পেয়ে অবশেষে অর্জুনের সাথে যেতে রাজি হয়। একসাথে যেতে যেতে দুজন একজন আরেকজনের সাথে ভালো করে পরিচয় হয়ে নিচ্ছিল। একজন আরেকজনকে তাদের এক্সের ব্যাপারেও বলে। আর দুজন অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে অর্জুনের এক্স মেয়েটার বিয়ে হয়েছে মীরার এক্স ছেলেটার সাথে। এমনকি তারা দুজনেও সেই বিয়েতে উপস্থিত ছিল। একসময় মীরার বাসার সামনে পৌঁছে যায় তারা, আর মীরাকে নামিয়ে দিয়ে অর্জুন চলে যায়। আর আমরা বুঝতে পারি অর্জুনের মীরাকে এবং মীরার অর্জুনকে খুব ভালো লেগে গিয়েছিল।
তো পরবর্তী দিন আমরা দেখতে পাই অর্জুন গিয়েছে গান শুটিং করার জন্য, কিন্তু সে যখনই বন্দুকটা তাক করছিল তখনই তার রবির মুখটা মনে পড়ে যাচ্ছিল, আর তাই সে ঠিকঠাক মতো টার্গেটে গুলি করতে পারছিল না। অনেক চেষ্টা করেও সে যখন পারছিল না, তখন অর্জুনের কোচ তাকে মোটিভেট করার জন্য বলে, অর্জুন পুনরায় ডিউটিতে জয়েন করতে হলে মাথা থেকে ফালতু চিন্তা সব কিছু বাদ দিয়ে তোমার পুরোপুরি ফিট হতে হবে। আসলে অর্জুন মন থেকে সেই দুর্ঘটনাটা কোনোভাবেই দূর করতে পারছিল না। তো এরপর অর্জুন যায় হায়ার অফিসারদের কাছে ইন্টারভিউ দিতে। তারা তাকে জিজ্ঞেস করে সেদিন আসলে কি হয়েছিল, তুমি এত বড় ভুল কিভাবে করলে। অর্জুন বলে, রবি শুধু আমার টিম মেম্বার ছিল না, সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সামনাসামনি রবিকে এভাবে মরতে দেখে আমার ব্রেন কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছিল। সামনাসামনি এমন একটা ঘটনা দেখে আমি একটু ডিপ্রেস হয়ে গিয়েছিলাম, কিন্তু আমি এখন পুরোপুরি ফিট আছি। আপনারা জলদি আমার জয়েনিং কনফার্ম করে দিলেই আমি ডিউটিতে জয়েন করতে পারবো। হায়ার অফিসারগুলো বলে, ঠিক আছে, তুমি এখন আপাতত আসো, বাকি আপডেট আমরা ডিসকাস করে তোমাকে জানিয়ে দিব। অর্জুন সেখান থেকে বেরিয়ে আসার সময় মীরা তাকে মেসেজ করে আর বলে, সন্ধ্যায় কি তুমি ফ্রি আছো, আমার সাথে দেখা করতে পারবে? অর্জুন রাজি হয়ে যায় এবং সন্ধ্যায় তারা দেখা করে। ধীরে ধীরে তারা ক্লোজ হতে শুরু করে, তারা একজন আরেকজনকে ভালোবেসে ফেলে। মীরা তার মা বাবার সাথে অর্জুনের পরিচয় করিয়ে দেয়। আর এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে, যেটা হচ্ছে অর্জুন এখানে আসার আগে তার মাকে বলেছিল যে তুমি যে মেয়েকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর অর্জুনের মা অর্জুনের জন্য মীরাকেই পছন্দ করে ফেলে। অর্জুনের ফ্যামিলি থেকে মীরার জন্য বিয়ের প্রস্তাব পাঠায়। যেহেতু অর্জুন এবং মীরা একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিল, তাই তাদের বিয়ে হতে আর কোনো বাধাই ছিল না, আর পারিবারিকভাবে এখন তাদের বিয়েটাও ফাইনাল হয়ে যায়। এরপর আমরা মীরার সেই বন্ধু অর্থাৎ রোহিতকে দেখতে পাই। রোহিত মীরাকে ভালোবাসত, কিন্তু এতদিন অসুস্থ থাকার ফলে সে মীরার সাথে দেখা করতে পারছিল না। আর এই ফাঁকে অর্জুনের সাথে মীরার সম্পর্কটা তৈরি হয়ে গিয়েছিল। রোহিত সব জানতে পেরে মীরার কাছে যায় আর তাকে বলে সে আসলে মীরাকে ভালোবাসে, কিন্তু মীরা বলে সে অর্জুনকে ভালোবাসে, এখন আর সেটা সম্ভব নয়। আর তাছাড়া আমি তোমাকে সবসময় আমার একজন ভালো বন্ধুই মনে করেছি। আর তাছাড়া অর্জুনের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমরা সারা জীবন বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবো, এর চেয়ে বেশি কিছু আশা করো না, তাহলে বন্ধুত্বের সম্পর্কটাও শেষ হয়ে যাবে। রোহিত কিছু না বলে চলে যায়। এর পরের সিনে আমরা দেখি অর্জুন মীরার বাসায় এসেছে আর তারা কিছুটা রোমান্টিক সময় কাটাচ্ছে। অর্জুন মীরাকে কিস করতে যাচ্ছিল, দরজাটা খোলা থাকায় রোহিত সেখানে চলে আসে আর তাদেরকে ঘনিষ্ঠ মুহূর্তে দেখে ফেলে, যা দেখে তার মাথা গরম হয়ে যায়, সে রাগে পাগল হয়ে যায়। তাই রোহিত সেখান থেকে বেরিয়ে বারান্দায় চলে আসে। মীরা আর অর্জুনও সেখানে আসে। মীরা রোহিতকে ইগনোর করে বলে, রোহিত আমরা এখন একটু বাইরে যাব, তোমার সাথে ফ্রি হয়ে পরে কথা বলবো। এটা দেখে রোহিতের মাথা আরও খারাপ হয়ে যায়, মীরা তাকে ইগনোর করছে। সেদিন রাতেই রোহিত তার এক বন্ধুর সাথে দেখা করে অর্জুনের ব্যাপারে সব খোঁজ খবর নিতে বলে। অর্জুন যদি হঠাৎ করে মীরার লাইফে উড়ে এসে জুড়ে না বসতো তাহলে মীরা এখন তার হতো। অর্জুন যদি তার লাইফে না আসতো তাহলে সে মীরাকে কোনো না কোনোভাবে রাজি করিয়েই ফেলতো, কিন্তু এই অর্জুনের জন্য সব প্ল্যান ভেস্তে গেছে। অর্জুন বলে, একটা সুযোগ যদি পাই তাহলে মেয়েরার সাথে জোর জবরদস্তি করে হলেও তার প্রাইভেট ভিডিও বানিয়ে তাকে ব্ল্যাকমেল করে হলেও হাসিল করবই। এখন এইসব শুনে রোহিতের বন্ধুরা তাকে খুব বুদ্ধি দেয় যে চল এই অর্জুনকে একেবারে রাস্তা থেকে সরিয়ে দেই, আর তাহলেই মীরা তোর হয়ে যাবে। রোহিত এই প্ল্যানে রাজি হয়ে যায়, তাই রাতেই অর্জুনকে রাস্তা থেকে সরানোর জন্য একটা প্ল্যান তৈরি করে। রাতে অর্জুন যখন মীরাকে তার বাসায় ড্রপ করে দিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই রোহিত অর্জুনের পিছনে তার ভাড়া করা কিছু গুন্ডা লাগিয়ে দেয়। এরা এসে কৌশলে অর্জুনের গাড়ি থামিয়ে তাকে গাড়ি থেকে বের করে তার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু অর্জুনও ছিল একজন ওয়েল ট্রেন্ড পুলিশ অফিসার। এরা তার উপর হামলা করতে আসলে সে উল্টো গুন্ডাগুলোকে মেরে তাদের অবস্থা একেবারে কাহিল করে দেয়। তবে দেখতে দেখতে সেখানে রোহিত আরও গুন্ডা পাঠায়। অর্জুন এবার কৌশলে সেখান থেকে পালিয়ে সবাইকে তার পেছনে একটা পার্কিং লটে নিয়ে আসে। এরপর তাদেরকে একজন একজন করে ধরে তুলোধনা করতে থাকে। ওদিকে রোহিত দূরে গাড়িতে বসেই সব কিছুই দেখছিল এবং ভিডিও করছিল। এই ভিডিওটা তার বন্ধুর কাছে পাঠায়। মারামারির এক পর্যায়ে অর্জুন রোহিতকে দেখে ফেলে এবং তাকে হাতের ইশারায় নেমে আসতে বলে। সে বুঝতে পেরেছিল এই সব কিছুর পেছনেই রোহিত রয়েছে। রোহিত নেমে আসলে অর্জুন হাতের ইশারায় তাকে শুধু বুঝিয়ে দেয়, আজকের মতো তোমাকে ছেড়ে দিলাম, আরেকদিন যদি আসো তখন কিন্তু আর তোমাকে ছাড়বো না। এরপর অর্জুন তার গাড়ি নিয়ে বাড়ি চলে যায়। অন্যদিকে আমরা দেখি রোহিতের বন্ধুরা বলে যে এ কোনো সাধারণ বিজনেসম্যান নয়, তুমি প্রথমে এর ব্যাপারে ভালো করে খোঁজ নিয়ে দেখো আসলে সে কে।
এদিকে অর্জুন যখন তার ফ্ল্যাটে ফিরে আসে তখন তার বন্ধু তার গায়ে আঘাতের চিহ্ন দেখে একদম ভয় পেয়ে যায়। অর্জুনের বন্ধু কিভাবে ব্যথা পেয়েছে জিজ্ঞেস করলে অর্জুন তাকে কিছুই বলে না, আর বাসাতেই সে নিজে নিজে তার ব্যথাগুলো ট্রিটমেন্ট করে ফেলে। কিন্তু অর্জুনের বন্ধু বিশু ভয়ে মীরাকে কল করে সবকিছু জানিয়ে দেয়, তাই মীরাও সাথে সাথে অর্জুনকে দেখার জন্য ছুটে আসে। অর্জুন মীরাকে সত্যিটা বলে না, কারণ অর্জুন ভেবেছিল এটা বললে মীরা মন খারাপ করবে, আর তাই সে মিথ্যা বলে মীরাকে সামলে নেয়। পরের দিন রোহিত মীরার ফ্ল্যাটে আসে এবং মীরাকে সে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চায়। মীরা অবশ্য তাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু রোহিত নাছোড়বান্দা বলতে শুরু করে, মীরা এই অর্জুন তোমাকে ধোকা দিচ্ছে, তোমাকে সত্যিটা বলেনি, তুমি কল দিয়ে তাকে জিজ্ঞেস করো, সে কোনো বিজনেসম্যান নয়, সে একজন পুলিশ অফিসার। এসব শুনে মীরা সাথে সাথে অর্জুনকে কল করে এবং এ ব্যাপারে জিজ্ঞেস করে। অর্জুনও মীরাকে এবার সত্যিটা বলে দেয় যে সে একজন পুলিশ অফিসার। অর্জুন বলে, মীরা আমি তোমাকে সব সত্যি কথা বলে দিতাম, শুধুমাত্র জয়েনিংটা কনফার্ম হওয়ার অপেক্ষা করছিলাম। কিন্তু এই দিকে মীরার মন পুরোপুরি ভেঙে যায় যে অর্জুন তাকে মিথ্যা কথা বলেছে, তার কাছ থেকে সবকিছু লুকিয়েছে। আর তাই রেগে গিয়ে মীরা অর্জুনের কলটা কেটে দেয়, আর এর সুযোগ নেয় রোহিত। সে মীরাকে উল্টাপাল্টা বুঝিয়ে অর্জুনের থেকে আলাদা করার চেষ্টা করতে থাকে, বলে যে অর্জুন একটা ধোঁকাবাজ, তুমি তাকে বিয়ে করো না। মীরা রোহিতকে বলে, তুমি এখন যাও, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও। অন্যদিকে আমরা দেখি অর্জুনেরও খুব মন খারাপ হয়। সে বুঝতে পারে প্রথমেই মীরাকে সব সত্যি কথা না বলে সে অন্যায় করেছে। অর্জুনের কাছ থেকে সবকিছু জানতে পেরে বিশু বলে, তুই কেন মীরাকে সবকিছু খুলে বলিসনি? তোর প্রথমেই উচিত ছিল মীরাকে সবকিছু বলে দেওয়া। অর্জুন বলে, ভেবেছিলাম সাসপেনশনটা শেষ হওয়া মাত্রই তাকে সারপ্রাইজ দেব, সবকিছু তাকে খুলে বলবো, কিন্তু এখন এই ঘটনা ঘটে গেল। বিশু বলে, তুই এখনই মীরার কাছে যা আর তাকে গিয়ে বোঝা। বিশুর কথা শুনে অর্জুনও বেরিয়ে পড়ে মীরার সাথে দেখা করার জন্য। অন্যদিকে আমরা দেখি রোহিত চলে গেলেও তার কিছুক্ষণ পরে সে মীরার জন্য একটা গিফট নিয়ে আবারও ফিরে আসে। আসলে যে কোনোভাবেই হোক সে মীরাকে পটানোর চেষ্টা করছিল। সে মীরার পাশে গিয়ে বসে এবং তাকে গিফটটা দেয় এবং কথার জালে তাকে ফাঁসানোর চেষ্টা করে। এমনকি এক পর্যায়ে তাকে সান্ত্বনা দেওয়ার নামে মীরাকে জড়িয়ে ধরতে শুরু করে। এদিকে অর্জুন তখন মীরার ফ্ল্যাটের দিকে আসছিল। ফ্ল্যাটের সামনে এসে দেখে যে রুমের দরজা খোলা। অর্জুন মীরা মীরা ডাকতে ডাকতে ভেতরে চলে আসে, আর ভেতরে এসে যা দেখে তা দেখে তার একদম দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। অর্জুন দেখে রোহিত মাটিতে পড়ে আছে আর মীরা তার হার্টবিট চেক করছে। মীরা অর্জুনকে দেখে তাড়াতাড়ি তার কাছে চলে যায় এবং সবকিছু খুলে বলতে শুরু করে। যখন রোহিত মীরাকে জড়িয়ে ধরার চেষ্টা করছিল তখন মীরা তাকে দূরে সরিয়ে দেয়, কিন্তু তারপরেও রোহিত মীরার সাথে জোর জবরদস্তি করতে থাকে। মীরা রান্নাঘরে চলে যায় আর রোহিতও তার পেছন পেছন চলে আসে এবং একটা পলিথিন তার মাথায় পেঁচিয়ে ধরে এবং তার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। আর তখন মেঝেতে পড়ে থাকা পানিতে পা পিছলে সে পড়ে যায়, আর মাথায় আঘাত লাগার কারণে রোহিত সেখানেই মারা যায়। এরপর অর্জুন তাড়াতাড়ি করে একটা হ্যান্ড গ্লাভস পরে রোহিতকে চেক করতে যায়, কিন্তু ততক্ষণে রোহিত মারা গিয়েছিল। আর ঠিক তখনই কলিং বেলটা বেজে ওঠে। অর্জুন দেখার জন্য যায় যে কে এসেছিল। দেখা যায় বিল্ডিংয়ের ওয়াচম্যান আর কিছু অ্যাম্বুলেন্সের লোক এসেছে। ঘটনা হচ্ছে, রোহিত পড়ে যাওয়ার পরপরই মীরা ভয়ে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল করে দিয়েছিল যেন রোহিতকে হসপিটালে নিয়ে যেতে পারে। তাই এরা এসে দরজা নক করেছিল। অর্জুন মীরাকে শান্ত করে বলে, তুমি চুপচাপ রুমে চলে যাও, আমি এদেরকে সামলাচ্ছি বলে অর্জুন দরজা খুলে বাইরে এসে কথা বলতে থাকে। সে বলে তার শরীরটা খারাপ লাগছিল, তাই তার ওয়াইফ অ্যাম্বুলেন্সে কল করেছিল, কিন্তু এখন সে ভালো আছে, তাই অ্যাম্বুলেন্সের আর দরকার নেই এবং তাদেরকে সে চলে যেতে বলে। অ্যাম্বুলেন্সের লোকদের তাড়িয়ে দিয়ে ভেতরে আসতে মীরা বলে, অর্জুন তুমি ওদেরকে তাড়িয়ে দিলে কেন? চলো না আমরা রোহিতকে হসপিটালে নিয়ে যাই। অর্জুন বলে, মীরা অলরেডি সে মারা গেছে, এখন আমরা যদি ওকে হসপিটালে নিয়ে যাই তাহলে পুলিশ কেস হবে, পুলিশ এসে তোমাকে ধরে নিয়ে যাবে। আমি মানলেও কেউ কিন্তু মানবে না যে এটা একটা অ্যাক্সিডেন্ট। আর তাছাড়া আমিও এখানে আছি, ফলে আমাকেও তারা গ্রেফতার করতে পারে। অলরেডি আমার ওপর একটা এনকোয়ারি চলছে। এর ওপর আবার যদি এসব জানাজানি হয় তাহলে আমি পুরোপুরি সাসপেন্ড হয়ে যাব। এরপর অর্জুন এবং মীরা ধরে রোহিতের লাশটা কিচেন রুম থেকে বেডরুমে নিয়ে আসে, যেন কেউ আসলে সহজেই না দেখে ফেলে। এরপর আবারও বিল্ডিংয়ের ওয়াচম্যান এসে দরজায় নক করে। অর্জুন গিয়ে দরজা খুলে ওয়াচম্যান বলতে শুরু করে, রোহিত স্যার কি এখানে এসেছিল? উনি ওনার গাড়িটা ভুল করে অন্য একজনের জায়গায় পার্কিং করে ফেলেছে, এখন সেটা সরাতে হবে। অর্জুন ওয়াচম্যানকে বলে, রোহিত এখানে এসেছিল কিন্তু সে এখন চলে গেছে। এরপর ওয়াচম্যান চলে গেলে অর্জুন আর মীরা নানা ধরনের প্ল্যান করতে থাকে। মীরা বলে, চলো আমরা বডিটা টুকরো টুকরো করে কোথাও ফেলে দিয়ে আসি। অর্জুন বলে, কি যে বলো, আমি কি সাইকো কিলার নাকি? আমরা এসব কিছুই করব না, আমরা এমন কিছু করব যাতে সবাই জানতে পারে রোহিত মারা গেছে, তবে তোমার ফ্ল্যাটে নয়, অন্য কোনোখানে। মীরা বলে, অর্জুন তুমি কিছু একটা করো, আমার মাথা কাজ করছে না। এর মধ্যেই তাদের দুজনকে চমকে দিয়ে আবারও ডোরবেলটা বেজে ওঠে।
দরজা খুলে তারা দেখতে পারে রোহিতের মা। রোহিতের খোঁজে রোহিতের মা মীরার কাছে এসেছিল। অর্জুন মীরাকে রুমে পাঠিয়ে দেয়। এরপর দরজা খুলে রোহিতের মাকে বলে, আন্টি, মীরার শরীরটা একটু খারাপ করেছে, তাই সে রুমে একটু রেস্ট নিচ্ছে। রোহিতের মা অর্জুনকে জিজ্ঞেস করে যে রোহিত কি এসেছিল। অর্জুন বলে, জি আন্টি, রোহিত এসেছিল, কিন্তু কিছুক্ষণ থেকে গল্পগুজব করে তারপরে সে আবার চলে গেছে। রোহিতের মা বলে, কিন্তু এখনও তো সে বাসায় আসেনি। আর বলতে বলতেই রোহিতের নাম্বারে কল দিতে শুরু করে। রুমের ভিতর থেকে রোহিতের মোবাইলটা বেজে ওঠে। অর্জুন তাড়াতাড়ি রুমটাতে ঢুকে রোহিতের পকেট থেকে মোবাইলটা বের করে সাইলেন্ট করে দেয়। একই সাথে সে তার নিজের মোবাইলটা বের করে মোবাইলে কথা বলতে বলতে বেরিয়ে আসে। সে রোহিতের মা সামনে এমন ভাব ধরে যে রিংটোনটা আসলে তার ফোনে বেজেছিল। এরপরেও বেশ কয়েকবার রোহিতের মা রোহিতের ফোনে ফোন করে, কিন্তু কল গেলেও সে ফোন ধরছিল না। কিভাবে ধরবে, রোহিত তো আসলে বেঁচেছিল। এরপর রোহিতের মা সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার মনে একটু সন্দেহ ঢুকে গিয়েছিল। রোহিত এখানে আশেপাশেই কোথাও আছে। একটুর জন্য দরজায় রোহিতের স্যান্ডেলটার উপর তার নজর পড়ে যাচ্ছিল, কিন্তু অর্জুন পেছন থেকে স্যান্ডেলটা সরিয়ে দেয়। এরপর রোহিতের মা চলে গেলে অর্জুন ভেতরে এসে কিছুক্ষণ ভাবনা চিন্তা করে, আর সে একটা প্ল্যান বানায়। মীরাকে বলে, মীরা, তুমি একটু বাসায় থেকো, আমি একটু বাইরে যাচ্ছি, খবরদার বাসা থেকে নড়বে না, আর কাউকে এসব কিছু বলবেও না, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসব বলে অর্জুন বেরিয়ে যায়। আর আমরা দেখি অর্জুন বিভিন্ন হসপিটালে গিয়ে পোস্টমর্টেম করে যে ডাক্তাররা, তাদের সাথে কথা বলছে। ডেড বডি রিলেটেড কিছু ইনফরমেশন সে কালেক্ট করছে, যেমন মৃত্যুর পর কত ঘন্টা পর্যন্ত তাদের বডি ঠিক থাকে এবং কতক্ষণ পরে সেটা নষ্ট হয়ে যেতে শুরু করে। সেখান থেকে বেরিয়ে অর্জুন মার্কেটে চলে যায় এবং কিছু কেনাকাটা করে তারপরে সে চলে আসে। আর অন্যদিকে আমরা মীরাকে দেখতে পাই, সে বাসায় একা ছিল, তার প্রচণ্ড ভয় করছিল। আর তখনই দেখা যায় রোহিত আশ্চর্যজনকভাবে বেঁচে উঠেছে, মানে সে এখনও মরেনি। উঠে ধীরে ধীরে সে বাইরে এসে মীরাকে পেছন দিক থেকে হামলা করে দেয়। আর তখনই দেখা যায় মীরা চমকে জেগে উঠেছে, আসলে এটা একটা দুঃস্বপ্ন ছিল। মীরা ভয় পেয়ে অর্জুনকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি কখন আসবে, আমার ভীষণ ভয় লাগছে। অর্জুন বলে, আমি আসছি, কিন্তু তার আগে আমি বিশুকে পাঠাবো, তুমি তাকে কিছু বুঝতে দিও না, আমার সেখানে আসা অবধি তুমি অপেক্ষা করবে। মীরার মাথায় আসলে কিছুই ঢুকছিল না যে অর্জুন কি করছে। অর্জুন মীরার কলটা কেটে তার বন্ধু বিশুকে কল দেয়, বলে, জলদি একটু মীরার বাসায় আয়, গিয়ে আমার জন্য ওয়েট কর, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। শুনে বিশু তো খুব খুশি, সে সাথে সাথে বেরিয়ে পড়ে। এরপর আমরা দেখি অর্জুন মীরাদের বিল্ডিংয়ের ঠিক পেছনে একটা জঙ্গল রয়েছে সেখানে এসেছে এবং সে সেখানে দাঁড়িয়ে খুব ভালোভাবে জায়গাটা পর্যবেক্ষণ করছে। অন্যদিকে বিশু অর্জুনের কথা মতো মীরার বাসায় চলে আসে। মীরা বিশুকে বলে, অর্জুন একটু পরেই চলে আসবে, তুমি ততক্ষণ একটু অপেক্ষা করো। এর কিছুক্ষণ পরেই অর্জুন সেখানে চলে আসে আর বিশুকে কাপড়ের একটা শপিং ব্যাগ দিয়ে বলে যে, আজ না তোর জন্মদিন, নে তোর জন্য আমি শার্ট প্যান্ট কিনে নিয়ে এসেছি, এগুলো পরে আয়। বিশু বলে, তুই কি পাগল হয়ে গিয়েছিস, আজকে আমার জন্মদিন কিভাবে হবে। অর্জুন তাকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় জামা প্যান্টগুলো পরে আসার জন্য। কোনো কিছু বুঝতে না পেরে বিশু কনফিউজড হয়ে যায় কাপড় চেঞ্জ করতে এবং অর্জুনের এনে দেওয়া কাপড়গুলো সে পরে বেরিয়ে আসে। আমরা দেখি রোহিতের গায়ে যে শার্টটা ছিল, অর্জুন সেই একই রকম শার্ট বিশুর জন্য নিয়ে এসেছে। এক সুযোগে অর্জুন রোহিতের ফোনটা আনলক করে তার ল্যাপটপের সাথে কানেক্ট করে নেয় আর বিশুকে রোহিতের ফোন, গাড়ির চাবি আর একটা ক্যাপ দেয় আর কি করতে হবে তা বুঝিয়ে দেয়। সে বলে, ভুলেও এই ক্যাপটা মাথা থেকে খুলবি না, আর গাড়িটা নিয়ে সোজা একটা বারে চলে যাবি, আর 2টা লাল পানির বোতল নিয়ে ছবি তুলে আমাকে পাঠাবি। বিশু আর কোনো প্রশ্ন না করে চলে যায়। মীরা অর্জুনকে জিজ্ঞেস করলে সে বলে, রোহিতের খোঁজে পুলিশ আসলে প্রথমেই তারা সিসিটিভির ফুটেজ চেক করবে, সেখানে তারা বিশুকে দেখে রোহিত মনে করবে, কারণ তাকে আমি রোহিতের মতোই কাপড় পরতে দিয়েছি। সিসিটিভিতে বিশুকে দেখা যাবে ঠিকই, কিন্তু ক্যাপের জন্য তার চেহারা দেখা যাবে না, কারণ এই অ্যাপার্টমেন্টের সিসি ক্যামেরাগুলো সব উপরের দিকে সেট করা। পুলিশ মনে করবে রোহিত অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে গেছে। এরপর অর্জুন রোহিতের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ চেক করতে থাকে আর সেখানে মেয়েদের খারাপ খারাপ ছবি আর ভিডিও দেখে, যা দেখে অর্জুন বুঝতে পারে রোহিত এগুলো দিয়ে মেয়েদেরকে ব্ল্যাকমেল করত। আর তার পরবর্তী টার্গেট যে মীরা ছিল সেটাও অর্জুন বুঝতে পারে। অন্যদিকে আমরা দেখি রোহিতের খোঁজে পুলিশ এসেছে। আসলে রোহিত কিছুদিন আগে একটা ছেলের সাথে মারামারি করেছিল আর সেই জন্যই পুলিশ তাকে ধরতে এসেছিল। রোহিতের মা কী করবে বুঝতে না পেরে অর্জুনকে ডাকতে থাকে যেন সে এসে পুলিশের সাথে কথা বলে। অর্জুন যখন পুলিশের সাথে কথা বলছিল তখন একজন পুলিশ সিসিটিভি চেক করে এসে জানায় রোহিত কিছুক্ষণ আগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানও জানায় সে রোহিতকে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে দেখেছে। পুলিশ বেরিয়ে পড়ে রোহিতকে ধরতে। অর্জুন ফ্ল্যাটে ফিরে আসলে মীরা তাকে শক্ত করে জড়িয়ে ধরে। পুলিশ দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। অর্জুন তাকে শান্ত করে আর বলে, আমি সব কিছু সামলে নিয়েছি, তুমি একদম টেনশন করো না।
অন্যদিকে আমরা দেখি অর্জুনের কথা মতো বিশু একটা বারে চলে গেছে এবং দুটো লাল পানির বোতল কিনে ছবি তুলে অর্জুনকে পাঠিয়ে দিয়েছে। আর আমরা দেখি বারের বাইরে একটা ছেলে রোহিতের গাড়ি দেখে কাকে যেন ফোন করে জানাচ্ছে। আসলে রোহিত একজন রাজনৈতিক নেতার ছেলের সাথে মারামারি করেছিল, সেজন্যই পুলিশ তাকে খুঁজছিল। আর এখন সেই নেতার গুন্ডাপান্ডারা রোহিতের গাড়ি পিছু করছিল। সব কাজ শেষ করে বিশু যখন ফিরে আসছিল তখন সে দেখে একটা গাড়ি তার পিছু করছে। সে ফোন করে অর্জুনকে জানায়। অর্জুন বলে ওদের চোখ ফাঁকি দিয়ে মীরাদের অ্যাপার্টমেন্টের পেছনে চলে আয়, আর সেখানে ঝোপের আড়ালে গাড়িটা রেখে তারপর চলে যা। পরের সিনে আমরা দেখি রোহিতের খোঁজে তার বন্ধু এসেছে। রোহিতের মাকে কিছু জিজ্ঞেস করতেই যাবে, আর তখনই অর্জুন রোহিতের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সেই বিশুর তোলা লাল পানির বোতলের ছবিটা রোহিতের বন্ধুর কাছে পাঠায়, যেন সবাই মনে করে রোহিত বেঁচে আছে আর কেউ যেন সন্দেহ না করে। কিন্তু রোহিতের মায়ের কেমন যেন সন্দেহ হতে শুরু করে, তাই সে মীরাদের ফ্ল্যাটে যায় আর দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে পড়ে। সে বেডরুমে ঢুকতেই যাবে তখন সেখানে মীরা চলে আসে। মীরা বলে, আরে আন্টি, আপনি এখানে কখন এসেছেন? রোহিতের মা বলে, না মানে অর্জুনের কাছে শুনলাম তোমার শরীর খারাপ, তাই তোমাকে দেখতে এসেছিলাম। এখন তোমার শরীর কেমন লাগছে? মীরা বলে, এখন ভালো আছি। রোহিতের মা চলে গেলে অর্জুন বুঝতে পারে যে রোহিতের মা তাদের উপর সন্দেহ করছে। অর্জুন আরও বুঝতে পারে যা করার তাড়াতাড়ি করতে হবে। অন্যদিকে বিশু অর্জুনের কথা মতো মীরাদের অ্যাপার্টমেন্টের পেছনে রোহিতের গাড়িটা রেখে দিয়েছে। পরের সিনে আমরা দেখি মীরাদের বাসার কলিং বেলটা আবারও বেজে উঠেছে। অর্জুন দরজা খুলে দেখে মীরার বাবা মা এসেছে। বাবা মাকে দেখে তো মীরা একদম ঘাবড়ে যায়, কিন্তু মীরা তাদেরকে অন্য রুমে নিয়ে যায় রেস্ট করার জন্য। অন্যদিকে আমরা দেখি অর্জুন মীরার আলমারিতে কিছু একটা করছে, আর তারপর সে বেরিয়ে পড়ে। মীরা তার বাবা মাকে অন্য রুমে পাঠিয়ে দিয়ে তার নিজের রুমে ফিরে আসে এবং দেখে যে রোহিতের লাশটা সেখানে নেই, আর অর্জুনও ঘরে নেই। মীরা অর্জুনকে ফোন করে। অর্জুন মীরাকে বলে, তুমি টেনশন করো না, আমি সবটা সামলে নেব। এরপর অর্জুন মীরাদের অ্যাপার্টমেন্টের পেছনে চলে যায় আর পকেট থেকে মীরার পাসপোর্টটা বের করে। এটাই সে তখন মীরার আলমারি থেকে বের করছিল। সেটা এখানে ফেলে রাখে আর অর্জুন সেখান থেকেই পুলিশকে ফোন করে আর মীরার পাসপোর্ট মিসিং কমপ্লেন ফাইল করে। তারপর অর্জুন আবার মীরাদের ফ্ল্যাটে ফিরে আসে। আমরা দেখি মীরা, অর্জুন আর তাদের বাবা মা সাথে ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে। আসলে মীরাদের বিয়েটা যেখানে হবার কথা ছিল সেখানে নিয়ে যাবার জন্যই মীরার বাবা মা এখানে এসেছিল। বেরোনোর সময় অর্জুন আর মীরা রোহিতের মায়ের সাথে দেখা করে আর রোহিতের কথা জিজ্ঞেস করে, কিন্তু রোহিতের মা বলে রোহিত এখনও ফেরেনি। অর্জুন বলে, আপনি চিন্তা করবেন না আন্টি, হয়তো তার কোনো বন্ধুবান্ধবের সাথে আছে, চলে আসবে। এরপর অর্জুনরা বেরিয়ে পড়ে। নিচে আসতে অর্জুন বলে, আমি গাড়ি চাবিটা আনতে ভুলে গেছি, আপনারা দাঁড়ান, আমি নিয়ে আসছি। অর্জুন চাবি নিয়ে কিছুক্ষণ পর ফিরে আসে। তারপর সবাই বেরিয়ে পড়ে। অর্জুনরা চলে যায় একটা মন্দিরে, তাদের বিয়ে উপলক্ষে সেখানে একটা পুজো দেওয়া হবে। অর্জুন মীরাকে কথা বলার জন্য একপাশে ডেকে নিয়ে যায় এবং পুলিশ স্টেশনে ফোন করে আর বলে পাসপোর্টটা খুঁজে পেয়েছে। ফোনটা অর্জুন মীরার হাতে ধরিয়ে দিয়ে বলে থ্যাংক ইউ বলতে। মীরা কিছু না বুঝেই থ্যাংক ইউ বলে। এরপর অর্জুন বলে, আমি একটা কাজে যাচ্ছি, তুমি এদিকটা সামলে নিও, ফিরে এসে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। আর তারপর অর্জুন সোজা চলে যায় মীরাদের অ্যাপার্টমেন্টের পেছনে। দেয়াল টপকে সে চলে যায় ভেতরে, লুকিয়ে পেছনের সিঁড়ি দিয়ে চলে যায় একেবারে টপ ফ্লোরে। আর সেখানে গিয়ে লিফটের কন্ট্রোল রুমের দরজাটা খুলতে আমরা দেখি লিফটের ছাদে রোহিতের লাশ, আর লিফটের সাথে সেটা ওঠানামা করছিল। কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। অর্জুন গাড়ির চাবিটা আনতে যখন আবার ফিরে এসেছিল তখন সে রোহিতের লাশটা নিয়ে চলে যায় টপ ফ্লোরে, আর সেখান থেকে লাশটা লিফটের ছাদে রেখে মীরাদের সাথে চলে গিয়েছিল মন্দিরে। তারপর কাহিনী আবারও বর্তমানে চলে আসে। অর্জুন অনেক কষ্টে লাশটাকে লিফটের ছাদ থেকে নামানোর চেষ্টা করছিল, আর তখনই লিফটটা নিচে চলে যেতে থাকে। আর তাই রোহিতের লাশটা অর্জুনের হাত থেকে ফসকে যায়, আর ওপর থেকে পড়ার ফলে লিফটটা কেঁপে ওঠে। লিফটে থাকা সবাই ভয় পেয়ে যায় আর ব্যাপারটা গার্ডকে জানায়। গার্ড চেক করার জন্য টপ ফ্লোরের দিকে যেতে থাকে। অর্জুন বুঝতে পারে তার হাতে আর বেশি সময় নেই, যে কোনো সময় কেউ চলে আসতে পারে। অর্জুন লিফট ওপরে এনে তাড়াতাড়ি রোহিতের লাশটা লিফট থেকে ভেতরে নিয়ে আসে। এরপর সে উঠতে যাবে আর ঠিক তখনই লিফটটা নিচে নেমে যেতে শুরু করে। অর্জুন কোনো রকমে ঝুলে পড়ে অনেক কষ্টে উপরে উঠে আসে, আর তারপর লাশটা নিয়ে চলে যায় বিল্ডিংয়ের ছাদে। এরপর লাশটা ছাদের কিনারায় বসিয়ে দেয়, এমনভাবে বসায় যেন লাশটা পড়ার সময় বিল্ডিংয়ের নিচে পড়ে। এরপর অর্জুন তাড়াতাড়ি করে নিচে চলে যায়, আর কিছুক্ষণ পরেই লাশটা নিচে পড়ে। সব বিল্ডিংয়ের মানুষ এসে সেখানে জড়ো হয়, আর আমরা দেখি অর্জুন বাড়ির পেছনে তার গাড়ির কাছে চলে এসেছে। আর তখন সেখানে রোহিতের সেই ফ্রেন্ডটা চলে আসে আর জিজ্ঞেস করে রোহিত কোথায়। অর্জুন তাকে বলে, আমার সাথে চলো বলছি। আর গাড়ি নিয়ে যেতে যেতে অর্জুন বলে, আমি জানি তুমি আর রোহিত মিলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করো,
আমার কাছে সব প্রমাণ আছে, আমি চাইলেই তোমাদেরকে পুলিশে ধরিয়ে দিতে পারি। আর বলতে বলতে অর্জুন গাড়ি নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। তা দেখে রোহিতের বন্ধু ভয় পেয়ে যায় আর গাড়ি থেকে নেমে চলে যায়। আর অর্জুন চলে যায় পুলিশ স্টেশনের ভেতরে এবং পুলিশের সাথে দেখা করে। এই পুলিশ অফিসারটা তখন রোহিতের খোঁজে মীরাদের অ্যাপার্টমেন্টে গিয়েছিল। অর্জুন বলে মীরার পাসপোর্টটা পাওয়া গিয়েছে আর সে যে কমপ্লেন করেছিল সেটাই আসলে সে নিতে এসেছিল। আর ঠিক তখনই পুলিশ অফিসারের কাছে রোহিতের মৃত্যুর খবর আসে। সে জানতে পারে রোহিত ছাদ থেকে লাফিয়ে পড়েছে। পুলিশ অফিসারটি এই ঘটনাটা অর্জুনকে জানায়। অর্জুন এমন ভাব করতে থাকে সে যেন কিছুই জানে না। আসলে সে পুরো ব্যাপারটা এমনভাবে সাজিয়েছিল যে রোহিতের মৃত্যুর সময় সে পুলিশ স্টেশনে থাকবে, অর্থাৎ পুলিশের সামনে, যেন কোনোভাবেই তার উপরে কোনো সন্দেহ না আসে। পুলিশ অফিসার ফোর্স নিয়ে চলে যায় রোহিতের ডেড বডিটা আনতে। আর অন্যদিকে আমরা দেখি অর্জুন আর মীরাও তাদের অ্যাপার্টমেন্টে ফিরে এসেছে এবং তারা এমন ভাব করতে থাকে যেন রোহিতের মৃত্যুতে তারা খুব দুঃখ পেয়েছে। সেখান থেকে ফিরে আসার সময় গাড়িতে অর্জুন মীরাকে জিজ্ঞেস করে, আমি জানি রোহিত পা পিছলে পড়ে যায়নি, তুমি তাকে মেরেছ, কিন্তু কেন? অর্জুন আরও বলে, আমি জানি এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এরপর মীরা বলতে শুরু করে আর কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে। মীরার খুব ভালো বান্ধবী ছিল আরোহী। সে যেন বান্ধবী ছিল না, সে ছিল মীরার বোনের মতো। তারা প্রায় সবসময় একই সাথে সময় কাটাতো এবং একই সাথেই থাকতো। আরোহী রোহিতের প্রেমে পড়ে যায় এবং তারা ঘনিষ্ঠ হয়ে যায়। কিন্তু রোহিত সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধারণ করে আরোহীকে ব্ল্যাকমেল করতে থাকে। আর রোহিত এবং তার বন্ধু মিলে বারবার আরোহীদের ফ্ল্যাটে যায় এবং তার সাথে শারীরিকভাবে ঘনিষ্ঠ হতে থাকে। আর দিনের পর দিন এভাবেই চলতে থাকে অত্যাচার। একসময় আরোহী আর সহ্য করতে পারে না আর নিজেই নিজেকে শেষ করে দেয়। আর তারপর মীরা আরোহীর মেসেজগুলো চেক করে জানতে পারে এসবের পিছনে রোহিত রয়েছে। আর তাই সে রোহিতের সাথে বন্ধুত্ব করে নেয়। আর সে একটা সুযোগের অপেক্ষায় ছিল। সেদিন সে অ্যাক্সিডেন্টটা ইচ্ছা করেই করেছিল, কিন্তু সেদিন রোহিত মারা যায়নি, সে বেঁচে গিয়েছিল। আর তারপর সেদিন যখন রোহিত তার ফ্ল্যাটে এসেছিল সেই সুযোগটা সে হাতছাড়া করতে চায়নি, তাই রোহিতকে সে মেরে ফেলেছিল। আর তারপর সে অ্যাম্বুলেন্সে ফোন করে। সে ভেবেছিল পুরো ব্যাপারটা সে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেবে, কিন্তু অ্যাম্বুলেন্স আসার আগে অর্জুন সেখানে চলে আসে। আর তারপর কি হয়েছিল সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। সবকিছু শুনে অর্জুন বলে রোহিতের মতো লোকেদের সাথে এরকমই হওয়া উচিত। আর ক্যামেরাটা চলে যায় অর্জুনদের গাড়ির পেছনে। আর আমরা দেখি অর্জুন রোহিতের বন্ধুকেও মেরে সেখানে ফেলে রেখেছে। আর গাড়িটা সেখান থেকে চলে যেতে থাকে। আর এইখানে সিনেমাটা শেষ হয়ে যায়। অর্জুন তার উপস্থিত বুদ্ধি দিয়ে সুকৌশলে তার প্রেমিকাকে বাঁচিয়ে নিয়েছিল এবং অপরাধীদেরকেও শাস্তি দিয়েছিল। সিনেমার গল্প এবং এক্সপ্লেনেশন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর এইরকম আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অল লেখা বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।